ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমরা প্রাইমারি টেটের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল তার গণিতের আলোচনা করেছি। আমরা সমস্ত প্রশ্নগুলোর আমরা দেখেছি কীরকমভাবে তাদের সমাধান করা যাবে, কীরকমভাবে কেমন প্রশ্ন আসলে কেমন করে তার সমাধান এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, আজ থেকে আমরা প্রাইমারি টেট 2024-এর প্রস্তুতি শুরু করব। এই প্রস্তুতি শুরুর জন্য আমি একটি প্র্যাকটিস সেট নিয়েছি। সেই প্র্যাকটিস সেটে নানা রকমের গণিতের প্রশ্নকে একত্রিত করেছি, যাতে করে তোমাদের পরবর্তী যে টেট আসছে সেই টেটে অনেক কাজে আসে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ কী বলছে দেখো, ABC এর AP মধ্যমা এবং জি ভরকেন্দ্র হলে AP এবং AG এর অনুপাত কত? ভালো করে কোশ্চেনটা পড়ো। একটা ত্রিভুজ দিয়েছে যার AP মধ্যমা, তো আমরা একটা ছোট করে যদি আমরা ছবি এঁকে নিই, এখানে মনে করো এটা হচ্ছে আমার ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ যার AP মধ্যমা, এটা হচ্ছে আমার মধ্যমা। মধ্যমা কাকে বলে না, কোনো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাই এপি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে, তাকে বলবো আমরা মধ্যমা। মানে এপি এখানে মধ্যমা বলেছে। আর জি ভরকেন্দ্র, তাহলে এটা আমার জি হবে। জি যদি ভরকেন্দ্র হয়, মধ্যমার উপরে থাকে ভরকেন্দ্র, তাহলে এটা আমার হবে জি। তাহলে বলেছি এপি এবং এজির অনুপাত করো, এপি আর এজির অনুপাত করো কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা এটা জানি যে এপি যদি মধ্যমা হয় আর জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে জি মধ্যমাকে কি করে না 2:1 অনুপাতে ভাগ করে। মানে আমার এই এজিটা হয়ে যাবে 2 ভাগ আর জিপিটা হয়ে যাবে 1 ভাগ। ঠিক আছে, তাহলে টোটালটা কত ভাগ হয়ে যাচ্ছে 3 ভাগ। তাহলে এপিটা হয়ে যাচ্ছে 3 ভাগ। তাহলে এপি আমাকে কি বের করতে বলেছে, এজি। এপি, তাহলে এখানে দেখো এপিটা কত হচ্ছে 3 ভাগ, তাহলে এটা 3:, এজিটা কত ভাগ হচ্ছে, এজিটা হচ্ছে 2 ভাগ, তাহলে 3:2। ওকে, বোঝা গেছে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 2-তে দেখো কি একটা কোশ্চেন বলছে, ABCD সামান্তরিকের অভ্যন্তরে পি এমন একটি বিন্দু যেন ত্রিভুজ PAB সমান 2 ত্রিভুজ PCD ইকুয়ালস টু 6 বর্গ সেমি হলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানেও আমরা কি করব না, একটা ছবি এঁকে নেব কি ABCD একটা সামান্তরিক। সাপোজ মনে করো এটা আমার হচ্ছে ABCD একটা সামান্তরিক, ABCD এটা একটা সামান্তরিক। তারপরে কি বলেছে, পি অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু, সাপোজ মনে করো এটা যদি আমরা পি বিন্দু বলি, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে কি বলেছে, PAB, তাহলে এটাকে জয়েন করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল PAB আর PCD, তাহলে এটাও জয়েন করতে হবে PCD, এটা সমান 6 বর্গ সেমি। তাহলে এখান দেখো PAB সমান কত দিয়েছি, PAB এখান দেখো PAB এর ত্রিভুজের ক্ষেত্রফল সমান 6, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 6, আর 2PCD সমান 6, মানে এই উপরের দিকটা হচ্ছে 3। ঠিক না, উপরের দিকটা হচ্ছে 3, মানে পিসিডি যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে 3 এখান থেকে, এই যেটা কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে। এরপরে বলেছে টোটালটার ক্ষেত্রফল কত, ABCD ক্ষেত্রফল। তাহলে এখানে যদি তোমরা কি করো না, এখানে মনে করো পি বিন্দু দিয়ে ABর সমান্তরাল একটা সরলরেখা যদি অঙ্কন করো, তাহলে কি হচ্ছে দেখো, APB যে ত্রিভুজটা আছে সেটা কি হচ্ছে না এই সামান্তরিকের মধ্যে থেকে যাচ্ছে। মানে কি হচ্ছে না, এই সামান্তরিক যে আমি একটু নাম দিই তাহলে সুবিধা হবে তোমাদের, ই আর এফ যদি নাম দিই, তাহলে এইবারে খেয়াল করো দেখো ABEF সামান্তরিক, আর ABP এই ত্রিভুজ কি হচ্ছে না, একই ভূমি AB আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে AB আর EF এর মধ্যে। তাহলে কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলের মধ্যে রিলেশনটা কি হয়, সামান্তরিকের ক্ষেত্রফলটা হয় ত্রিভুজের ডবল। তাহলে আমার ABEF BEF এটা সমান কত হয়ে যাবে, এটা হয়ে যাবে, ত্রিভুজটা হচ্ছে 6, তাহলে গোটা 6-এর ডবল হয়ে যাবে, মানে 12 হয়ে যাবে। ওকে, আর উপরের দিকেও আমরা চলে যাব, দেখো ত্রিভুজ DPC এই ত্রিভুজটাতে আমার আছে ক্ষেত্রফল 3, আর EFDC এই সামান্তরিকটা আবার খেয়াল করো, EFDC এই সামান্তরিক এবং DPC এই ত্রিভুজটার একই ভূমি DC এবং একই সমান্তরাল যুগল EF এবং DCর মধ্যে আছে। তাহলে কি হয়ে যাবে না, এটার ক্ষেত্র DFEC এই যে সামান্তরিক, এই সামান্তরিকটা কী হয়ে যাবে, 3-এর ডবল হয়ে যাবে ক্ষেত্রফলটা, মানে 6 হয়ে যাবে। তাহলে টোটালটা দেখো দুটোকে যোগ করে দিলে গোটা
সামান্তরিকটা পেয়ে যাবো, গোটা সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে বলেছে, দুটো যোগ করো, তাহলে 12 6 18, তাহলে 18 ইজ দ্য অ্যান্সার, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নাম্বার 3তে, নাম্বার 3তে একটা কোশ্চেন দিয়েছে, ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং উহার বাহুগুলির লম্ব সমদ্বি খণ্ডকত্রয় ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এ ও রেখাংশের দৈর্ঘ্য কত, এটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না, একটা ত্রিভুজ এঁকে নিই। সাপোজ মনে করো এটা একটা আমার ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি আর সি, এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এরপরে কি আছে না, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6, তাহলে এগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। ঠিক আছে, এরপরে কি না, লম্ব সমদ্বিখণ্ডক, সাপোজ মনে করো এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা একটা লম্ব সমদ্বি, এটা কি করেছে না ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা ও বিন্দু। ওকে, এ ও রেখাংশের দৈর্ঘ্য কত, এই এ ও রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এটা দেখো একটা খেয়াল করো, যে তিনটে বাহুই কি আছে, সমান আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা লম্ববিন্দু হচ্ছে ও বিন্দুটা, লম্ববিন্দু, তা পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ঠিক আছে, ভরকেন্দ্র সব এক জায়গায় হয়ে যায়, একটা বিন্দুতেই হয়ে যায়, তাহলে ওটাই হচ্ছে আমার ভরকেন্দ্র। ঠিক না, জি হয়ে যাচ্ছে বা ভরকেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কি হয় না, এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা মধ্যমাও হয়ে যায়। ঠিক না, এই বাহুটা মধ্যমা হয়ে যায় লম্ব সমদ্বিখণ্ডকটাই। তাহলে এইখানে দেখো, যদি এটা আমার মধ্যমাও হয়ে যায়, এটা যদি জি হয়ে যায়, তাহলে এটা তো আমরা জানি যে এ ও কি অনুপাতে ভাগ করে, এই ও ও পয়েন্টটা এ, এটাকে যদি ডি নাম দাও, এডিকে কি অনুপাতে ভাগ করবে, এটা হবে উপর দিকটা হবে 2 আর এদিকটা এ, মানে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে বলেছে এ ও এর দৈর্ঘ্য কত হবে, এ ও এর দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে আমাকে এডিটা জানতে হবে, তাহলে এডি হচ্ছে উচ্চতা, উচ্চতাও হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে এডি ইকুয়ালস টু কী হবে, এডি ইকুয়ালস টু √3/2 ইন্টু কী হয় বাহু, মানে 6 আছে বাহুটা, তাহলে এটা 3, তাহলে 3√3 হচ্ছে আমার এডি, 3√3 হচ্ছে এডি। তার কত নিতে হবে, 2:1 আছে, তাহলে এ ওটা নিতে হবে, তাহলে এ ও সমান কত পেয়ে যাবো, এ ও ইকুয়ালস টু হবে 2/3 ইন্টু 3√3, 2/3 ইন্টু 3√3, তাহলে এখানে 3 ক্যান্সেল, তাহলে 2√3 অ্যান্সার। তাহলে 2√3 কোথায় আছে দেখো, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 4। নাম্বার 4-এ কী বলেছে, 3² x 27 হলে x এর মান কত, এটা সূচক থেকে একটা কোশ্চেন দিয়েছে। 3² x = 27, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে লিখতে পারি 3²2x আর এটাকে লিখতে পারি 3³ তাহলে 2x = আমার কি আসছে, 2x = 3, মানে x = 3/2। ওকে, x = 3/2 মানে 1/2, মানে অপশান এতে আছে, দেখো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটি ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 5। নাম্বার 5-এর কোশ্চেনে কী বলছে দেখো, ABCD একটি বর্গক্ষেত্র এবং ABEF একটি রম্বস হলে রম্বসটির ক্ষেত্রফলের মান সর্বদা এই অপশানগুলোর মধ্যে কী হবে। তাহলে এখানে একটু ছবিটা আঁকো, দেখো এটা যদি আমার বর্গক্ষেত্রটা হয়, একটু ইয়ে হয়ে গেল, 1 মিনিট দাঁড়াও, বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র আঁকি, দেখতে ভালো লাগবে। ওকে, এটা মনে করো একটা যদি বর্গক্ষেত্র হয়, আর কি বলছে, এটা হচ্ছে ABCD, আর কি বলেছে ABEF, ABEF একটা হচ্ছে তোমার কি না রম্বস। তাহলে এইখানে বলেছে যে এদের ক্ষেত্রফলের মধ্যে গল্প কি আসবে, দেখো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় না বাহুর স্কোয়ার, মানে এবির স্কোয়ার হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ABCD। এরপর যদি ABEF, এটা হচ্ছে আমার ABEF, তো ABEF এর ক্ষেত্রফল কত হবে না AB ইন্টু তার উচ্চতা, AB ইন্টু তার উচ্চতা, এটা যদি আমরা FD বলি, FG বলি, FG উচ্চতাটাকে যদি FG বলি, তাহলে AB ইন্টু FG। তো একটা জিনিস খেয়াল করে দেখো, ছবি থেকে সবসময় বোঝা যাচ্ছে যে FGটা সবসময় AD থেকে কম হবে, সবসময় AD থেকে কম হবে, মানে কি অ্যাকচুয়ালি যে AB থেকে কম হবে, FGর যে দৈর্ঘ্য সেটা সবসময় AB থেকে কম হবে। ঠিক আছে, তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AB ইন্টু AB, AB ইন্টু AB বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, আর রম্বসের ক্ষেত্রফল কি হচ্ছে AB ইন্টু FG। ওকে,
আর এখানে দেখো এবির থেকে এফজিটা ছোট, তাহলে এফজি যদি ছোট হয় তাহলে নিশ্চিতরূপে সামান্তরিকের ক্ষেত্রফলটা ছোট হবে। মানে কি এবি স্কোয়ারের থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে না, এই রম্বসের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে না ছোট হবে, তাহলে এ বি স্কোয়ারের কম হবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলেছিল যে রম্বসটির ক্ষেত্রফল মান কী হবে না এ বি স্কোয়ারের থেকে কম হবে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 6। নাম্বার 6-এর কোশ্চেন কী বলছে দেখো, এক্সের কোন মানের জন্য 4 মাইনাস এক্স স্কোয়ার রাশিটির মান বৃহত্তম হবে। তাহলে এইসব অঙ্কের জন্য কী করতে হোল স্কোয়ার ফর্মে সাজাতে হবে। তাহলে এখানে দেখো 4 - 4x এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে মাইনাস কমন নিলে কত হয়ে যাচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 এটাকে -4 আসছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা সাজাই একটু হোল স্কোয়ার ফর্মে তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 করে দিলাম। ওকে, প্লাস 4 করে দিলাম, তাহলে বাইরে আমাকে কী দিতে হবে, বাইরে +8 দিতে হবে। ঠিক আছে, বাইরে +8 দিতে হবে, তাহলে আমার ম্যানেজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে কত না x - 8 মাইনাস এক্স মাইনাস মানে x + 2 তার হোল স্কোয়ার। ওকে, এটা আসছে আমার রাশিটা। তাহলে এটার মান কি বলেছে না এটার মান বৃহত্তম। তাহলে বৃহত্তম কখন হবে না এই হোল স্কোয়ারের মান সবচেয়ে কম হলে 0 হতে পারে, তার থেকে নিচে যাবে না। তাহলে এটার মান সবচেয়ে যখন কম মানে 0 যখন হবে তখন এই টোটাল রাশিটার মান সবচেয়ে বড় হবে। তাহলে এটাকে আমরা 0 করে দেবো, x + 2 = 0 করবো। তাহলে x + 2 = 2 যদি 0 হয় তাহলে এটা কি যাবে x = হচ্ছে -2। তাহলে -2 অপশন দেখো কোথায় আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এক্সের মান বলেছে এক্সের কোন মানের জন্য, তাহলে x = -2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 7। নাম্বার 7-এর কোশ্চেনে কী বলেছে দেখো, এবিসি এর অন্তঃকেন্দ্র আই হলে নিচের কোন বক্তব্যটি ঠিক। ঠিক আছে, তাহলে এখানে একটা আমার ত্রিভুজ আগে এঁকে নিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা মনে করো আমার ত্রিভুজ হচ্ছে এ বি সি। ঠিক আছে, এখানে মনে করো অন্তঃকেন্দ্র আছে। ঠিক আছে, এখান থেকে অন্তঃকেন্দ্র আছে, অন্তঃকেন্দ্র মানে ত্রিভুজটা এরকম হয়ে আছে। ঠিক আছে, এগুলো তাদের রেডিয়াস। ঠিক আছে, অন্তঃকেন্দ্র। তাহলে বলেছে এটা যদি অন্তঃকেন্দ্র এ বি সি এর শীর্ষগুলি আই থেকে সমুদ্রবর্তী, তাহলে এটা যদি আমার আই হয় শীর্ষগুলো সমুদ্রবর্তী এটা বলা যাবে না। এবিসি এর বাহুগুলির মধ্যবিন্দু আই থেকে সমুদ্রবর্তী এটাও বলা যাবে না, যে এগুলো মধ্যবিন্দু হবে কি হবে না সেটাও বলা যাচ্ছে না। আর এবিসি এর উচ্চতাগুলি সমুদ্রবর্তী, এবিসি এর উচ্চতাগুলি আই থেকে এটাও বলা যাবে না। আর কি এবিসি এর বাহুগুলি আই থেকে সমুদ্রবর্তী এটা বলা যাবে। দেখো যে এটা যেহেতু বৃত্তের যদি রেডিয়াস হয় 3টে, এই 3টে যদি রেডিয়াস হয় তাহলে রেডিয়াসগুলো সবসময় সমান হয়। ঠিক না, তাহলে আমরা বলতে পারি আই থেকে 3টে বাহুর যে দূরত্ব এখানে বলেছে যে এবিসি বাহুগুলি আই থেকে সমুদ্রবর্তী, এইটা কিন্তু ঠিক বলেছে যে বাহুগুলো সবসময় কী হবে না আই থেকে সমান দূরত্বে থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যার চেয়ে 27 কম। তাহলে কি বলছে না সংখ্যাটি কত হবে। ঠিক আছে, তাহলে বলছে যে সংখ্যাটি কত হবে। তো আমরা এখানে ধরে নেব একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কগুলো আমরা একটু ধরে নেব, যে একক স্থানীয় অঙ্কটাকে যদি আমরা এক্স ধরে নিই আর দশক স্থানীয় অঙ্কটাকে আমরা যদি ওয়াই ধরে নিই তাহলে কি আসবে দেখো, একক স্থানীয় অঙ্কটাকে আমরা এক্স ধরলাম, এটা হচ্ছে আমার এক্স, আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার ওয়াই, দুটো আমরা ধরে নিলাম। ওকে, এরপরে কি আসছে আমরা কন্ডিশনে চলে যাব। তাহলে আমার সংখ্যাটা কি হয়ে যাবে tan y প্লাস এক্স। এরপর কি বলেছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ মানে y = 2x, এটা আমার বলে দিয়েছে। এরপরে কি বলেছে দেখো, যে অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যার চেয়ে 27 কম। ঠিক আছে, তা মূল সংখ্যার চেয়ে 27 কম মানে আমার মূল সংখ্যা ছিল tan y প্লাস এক্স। ওকে,
আর মাইনাস নতুন সংখ্যা যেটা তৈরি করবে অঙ্ক দ্বয় স্থান বিনিময় করে, ওটা হয়ে যাবে tan x y ইকুয়ালস টু কত বলেছে না 27 ওকে। তাহলে দুটো ডিফারেন্স 27 বলেছে, যে পুরনো কোশ্চেন অঙ্কটা যা থাকছে, নতুন যে ইয়েটা তৈরি হচ্ছে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা 27 কম, মানে দুটোর মাইনাসটা 27 হবে, ঠিক না। তাহলে এখন আমরা কি করব না, এখানে দেখো একটা আমার আছে y ইকুয়ালস টু 2x আছে, তাহলে y এর জায়গায় যদি 2x বসিয়ে দাও তাহলে কি পাবে, এখানে 2x বসালে এটা হচ্ছে 20x প্লাস x মাইনাস 20x 20 না tan x আর এটা মাইনাস 2x ইকুয়ালস টু 27 তাহলে আমার x কতগুলো আসছে দেখো, এখানে 20 প্লাস 1 21 আর এটা হচ্ছে 11 মাইনাস 2 মানে 9x ইকুয়ালস টু 27, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে আমার 3। তাহলে x ইকুয়ালস টু যদি 3 হয় এখানে বসিয়ে দাও, x ইকুয়াল 3 y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6, তাহলে নাম্বারটা কত হয়ে যাবে না, নাম্বারটা হয়ে যাবে 63। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 9 এর কোশ্চেনে কি বলছে দেখো, ত্রিভুজ ABC এর BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটি পরিবৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। PQ রেখাংশ সম্পর্কে নিচের কোন উক্তি সঠিক? এখানে তাহলে আমরা একটা ছবি না আঁকলে আমাদের সুবিধা হবে না বুঝতে। তাহলে ABC এর BA সমদ্বিখণ্ডক, তাহলে ABC একটা আমরা অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে, তাহলে ত্রিভুজ ABC, তাহলে ত্রিভুজ ABC নিলাম, এটা হচ্ছে আমার ABC, তাহলে এটাকে যদি বাড়িয়ে দিই এটার বহিঃসমদ্বিখণ্ডক মানে এটা, ওকে। আর আরেকটা কি বলেছে না BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক মানে এটা আসবে, ঠিক আছে। কি করেছে অন্তঃসমদ্বিখণ্ডকটা P বিন্দুতে, মানে এটা হচ্ছে আমার P, আর বহিঃসমদ্বিখণ্ডকটা কি বলেছে, বহিঃসমদ্বি ত্রিভুজটা পরিবৃত্তকে, তাহলে এটা যদি পরিবৃত্ত এঁকেই নিই আমরা, এটা আমার পরিবৃত্ত যদি হয়, এটা পরিবৃত্ত, এইটা পরিবৃত্ত হচ্ছে এটা পরিবৃত্ত, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার P, আর এইখানে মনে করো এটাকে কাট করেছে, মানে এইটা বিন্দুটা হচ্ছে আমার Q, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমার Q। তাহলে এখানে বলেছে যে PQটা কি হবে, PQর রিলেশনটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো তোমরা একটা খেয়াল করো যে কোনো ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যে মধ্যবর্তী কোণটা কত হয়ে যায় না 90 ডিগ্রি, এটা হয়ে যায় আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সবসময় দেখো কি হয়ে যাবে না PQ একটা ত্রিভুজ বৃত্তটির একটা ব্যাস হয়ে যাবে, কেন না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, PAQ কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে PQ কী হয়ে যাবে না ব্যাস হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে PQ কোন অপশানে ব্যাস বলেছে, তাহলে PQ হলো পরিবৃত্তের ব্যাস, অপশান বিতে দেখা যাচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, নাম্বার 10 কি আছে দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই a কিউব বি কিউব সি কিউব প্লাস 2/3 ইন্টু 1/a 1/b 1/c এটার মান কত হবে। তো সিম্পলি এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কী হয়, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা হয় ফর্মুলা প্রথমটার। আর এটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা সমান কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় এটার ভ্যালু 3abc হয়ে যায়, এটা আমাদের এটা ফর্মুলার মধ্যে পড়ছে 3abc হয়ে যায়। আর প্লাস এটা কত আছে 2 ইন্টু 2/3, আর এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে abc হবে আমার এলসিএম, তাহলে এখানে কত থাকবে abc যদি এলসিএম হয় তাহলে এটা হয়ে যাবে বিসি প্লাস এসি প্লাস এবি, এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা চলে আসবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা 0, তাহলে পড়ে থাকবে কত না -2 এটা বাই 3abc, আর এটাতেও দেখো +2 ইন্টু এটা বাই 3abc, দুটো জিনিস সেম আসছে কিন্তু সাইনটা আলাদা, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে আলটিমেটলি দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, আলটিমেটলি 0 চলে আসবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, xy ইন্টু x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1
হলে 1/x³ ইন্টু ওয়ান 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 ওয়াই কিউব মাইনাস x³ মাইনাস ওয়াই কিউবের মান কত? ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমার এটা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা এই যে এই পার্টটা দেওয়া আছে এখান থেকে আমরা xy এর যদি ভ্যালু বের করি তাহলে কি আসবে, xy ইকালস টু হয়ে যাবে 1/x প্লাস ওয়াই, এটা চলে আসবে, ঠিক না? তো এখানে আমরা যেটা যদি বসিয়ে দিই তাহলে 1/xy ইকালস টু কী হয়ে যাবে, এখান থেকে এক্স প্লাস মানে এখান থেকে আমরা যদি 1/xyটাই বের করতাম তাহলে ভালো হতো, 1/xy ইকালস টু এক্স প্লাস ওয়াই, যাই হোক যে কোনো করে আমরা বের করলাম, 1/xy ইকালস টু হয়ে গেল এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে যদি তুমি এই পার্টটাতে বসিয়ে দাও, এখানে এই পার্টটাতে যদি বসিয়ে দাও এই পার্টটাতে, তাহলে কি আসছে, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস x³ মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে যদি তুমি ফর্মুলা বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা কী হয়, a³ মানে x³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমার ফর্মুলা হচ্ছে। আর মাইনাস x³ আছে মাইনাস y³ আছে। তো এখানে দেখো x³ ক্যান্সেল, y³ ক্যান্সেল, পড়ে থাকছে 3 ইন্টু xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এটার ভ্যালু দেখো xy ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 1 দেওয়া আছে এখানটাতে, তাহলে এটা 1 মানে 3 ইন্টু 1 মানে এটার অ্যান্সার আসবে 3। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 12 নম্বরের কোশ্চেন। 12 নম্বরের কোশ্চেনে কী বলেছে দেখো, ত্রিভুজ বিসি এর মধ্যবিন্দু ও এ ও বি ইকুয়ালস টু ও বি হলে বিএসি এর মান কত? তাহলে এখানে আমরা এইরকম গল্পটা বলেছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি, আর কি না বিসি বাহুর মধ্যবিন্দু ও, তাহলে এটা বলেছে ও, তাহলে এটা যদি ও হয় তাহলে ও এ এইটা এবং এইটা ও এ আর ও বি বলেছে কি না সমান, তাহলে বিএসি এর মান কত হবে, ঠিক না? বিএসি এর মানটা কত হবে এটা বের করতে বলেছে। তো এখানে আমরা সিম্পলি যদি এরকমভাবে চিন্তা ভাবনা করি, দেখো বিও আর সিও যেহেতু ও মধ্যবিন্দু তাহলে সমান, আবার এও সাথে বিও সমান মানে ও সিও সমান, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি, এটা আমরা পাবো ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি, এটা পাবো। তাহলে আমরা বলতে পারি এই কোণের সাথে এই কোণ সমান হবে, ঠিক না, যেহেতু এটার সাথে এটা সমান, আবার এই কোণের সাথে এই কোণও সমান হবে যেহেতু এটার সাথে এটা সমান। ওকে, এগুলো হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাবো না, যদি এই অ্যাঙ্গেলটা বের করতে যাই সিও এ, দেখো সিও এ এই কোণটার মান বের করছি, সিও এ এটা আমার হচ্ছে কি এই কোণটা সিও এ হচ্ছে, দেখো এই যে ত্রিভুজটা আছে এ বিও এটার একটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ সমান কি হয়ে যায় না অন্তস্থ বিপরীত কোণের যোগ, মানে এইটা প্লাস এটা আসবে, মানে অ্যাঙ্গেল ও বি এ আর অ্যাঙ্গেল বি এ ও এদের যোগফল আসবে। তো তারা তো দুজন সমান, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু বি এ ও, 2 ইন্টু বি এ ও প্লাস প্লাস না ভুল করলাম, তারপরে যে অ্যাঙ্গেলটা বের করবো এই লেফট অ্যাঙ্গেলটা কী বের করবো বি ও এ, বি ও এ এটা ইকুয়ালস টু কী আসবে বিও এ। একই রকমভাবে কী করবো না বিও এ হচ্ছে এ ও বি ও এ ও সি ত্রিভুজের একটি বহিস্থ কোণ, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারবো 2 ইন্টু এই কোণটা মানে ও এ সি, ও এ সি, এবার দুটোকে যদি যোগ করে দাও তাহলে দেখো এই দুটো যোগ করলে 180 ডিগ্রি আসবে, কেননা এটা একটা লাইন হয়ে যাবে, ঠিক না, বিসি একটা লাইন হয়ে যাবে, এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে এই দিকটা আমার বাঁ দিকটা চলে আসবে কত 180, আর ডান দিকটাতে যদি তুমি যোগ করো তাহলে কত আসবে 2 ইন্টু বিএও প্লাস বিএও প্লাস ও এসি, মানে 2 ইন্টু এই বাঁ দিকটা হয়ে যাবে 2 ইন্টু বিএসি, বিএসি, তাহলে বিএসি সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13, ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু এইচ এ এইচ বিএইচ সিএইচ এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর হলে তাহলে এইচ বিন্দুটি পি কিউ আর এর কী হবে? তাহলে এটা আমরা একটা ছবি এঁকে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ছবি আঁকলে দেখো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার এ বি সি, তাহলে লম্ববিন্দু কাকে বলে না একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হলে যে তিনটি লাইন যে বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে আমার হচ্ছে এটা একটা লম্ব আঁকলাম, এটা একটা লম্ব আঁকলাম, আর এইটা একটা লম্ব আঁকলাম, তাহলে এই বিন্দুটাকে তারা এইচ বিন্দু বলেছে, মাঝে যে জায়গাটায় কাট করেছে সেটাকে এইচ বলেছে। এরপরে বলেছে এ এইচ বি এইচ আর সি এইচ এগুলোর মধ্যবিন্দু হচ্ছে, মানে এইখানে আছে পি,
এইখানে আছে কিউ আর এইখানে আছে আর, তাহলে পি কিউ আর ত্রিভুজটা যদি এঁকে দিই তাহলে এটা হয়ে গেল। ওকে, তাহলে বলছে এইচটা পি কিউ আর এর কী হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দেখি, এইচ বি সি একটা ত্রিভুজ খেয়াল করো, এইচ বি সি, এইচ বি সি, এটার দেখো এইচ বি এর এখানে দেখো এইচ বি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর এইচ সি এর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে আমরা কি জানি না, এই যে লাইনটা থাকছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক যে লাইন, সেই লাইনটা কী হয়ে যাচ্ছে, মানে কিউ আর যে লাইনটা সেটা বিসির উপর কি আসবে না সমান্তরাল হবে, বিসির উপরে সমান্তরাল হবে। তাহলে এখান থেকে যে লম্বটা আমরা এঁকেছিলাম এ থেকে ওই বাহুর উপর, সেই লাইনটা সবসময় কী হবে না পি কিউ আর এর উপরও লম্ব হবে। তাহলে এটা এইচ থেকে এই লাইনটা কি হচ্ছে না লম্ব হচ্ছে। তাহলে একই রকমভাবে প্রত্যেকটা লাইনেই কি হয়ে যাবে না লম্ব হবে। তাহলে এইচ থেকে কিউ আর এর উপর লম্ব হচ্ছে, এইচ থেকে আবার পি আর এর উপরেও লম্ব হবে, এই দিকটা এই লাইনটা পি আর এর উপর লম্ব হবে একই রকমভাবে। আবার দেখো এই যে কিউ পি কিউ যে লাইন আছে সেটার থেকেও এই লাইনটা তোমার লম্ব হবে। ওই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা এটা লজিকটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে না, এইচ থেকে ওই তিনটে লাইনে কি হচ্ছে বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে। তাহলে এইচ থেকে আমরা পি কিউ আর এর কী বলতে পারি লম্ববিন্দু। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, কোনো বৃত্তের এ বি যা এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এ বি যা এর দৈর্ঘ্য 5 সেমি হলে ব্যাসার্ধ কত হবে। তাহলে একটা আমরা কোনো বৃত্তের এ বি যা, তাহলে এখানে মনে করো একটা বৃত্তে আসি, তাহলে আমার কি বলেছে এ বি যা, তো মনে করি এটা মনে করো এ বি যা ওই বিন্দুতে স্পর্শক, সাপোজ এইটা এইটা এটাতে কি বলেছে না এটা 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইখানে মনে করো সেন্টার আছে, তাহলে এটাকে জয়েন করি, এটা সেন্টার। ওকে, এরপরে দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে স্পর্শকের যে স্পর্শবিন্দু, সেই স্পর্শবিন্দুতে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কী হয় না সবসময় 90 ডিগ্রি কোণ করে। তাহলে এই গোটাটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এইটুকু কোণটা আমার কত হয়ে যাবে 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। একই রকম দেখো এটার সাথে এটা সমান, তাহলে এটাও হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এটাও ও অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কী পাওয়া গেল, এই একটা ত্রিভুজ ও এ বি ত্রিভুজটা কী হয়ে যাচ্ছে একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমার এইটা জায়ের দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে এটাও 5 হবে, এটাও 5 হবে। এটা আমার ক্যান্সার খুঁজেছে যে ব্যাসার্ধ কত হবে, তাহলে 5 সেমি হবে, ঠিক আছে। তাহলে অপশান এখানে অপশানগুলো দেখা যাচ্ছে না, যাই হোক অপশান যাই থাকুক, এটার অ্যান্সার হবে আমার অপশান 5 সেমি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে, নিচের অনুপাতগুলির মধ্যে কোন অনুপাতটি সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত সূচিত করে, ঠিক না। তাহলে এটা কিছু না, অনুপাতগুলোর যদি এক্স দিয়েই ধরে নাও, যাই হোক সাম করে 180 দিয়ে ভাগ করে যদি 90 ডিগ্রি কোণ একটা পেয়ে যাও, তাহলে আমার সেটা সমকোণী ত্রিভুজকে সূচিত করবে। তাহলে এটাকেই যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমার কোণগুলো হচ্ছে এক্স প্লাস 8x প্লাস 9x ইকুয়ালস টু 180 যদি হয়, ঠিক আছে 180। তাহলে এখানে কত হচ্ছে 9 9 18, 18x ইকুয়ালস টু 180, মানে x ইকুয়ালস টু 10, ঠিক না। তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে কত, একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমার 10, একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 80, আর একটা হচ্ছে 990, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তো তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি এটাতে পেয়ে যায়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আজকের ক্লাস এখানে আমরা শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার ফিরবো। আরও পরবর্তী ক্লাসে আমরা সেট 2 প্রশ্নপত্র 2-এর প্র্যাকটিস সেট 2 নম্বর আমরা নিয়ে আলোচনা করব। সেখানেও পরখারা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন নিয়ে আমরা চোখ রাখতে থাকো এই চ্যানেলের উপরে, এই ভিডিওগুলো দেখতে থাকো, পরবর্তী ডেটের জন্য তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, ওকে, যাতে করে আমিও উৎসাহ পাই ভিডিও করার জন্য। ওকে, থ্যাংক ইউ। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।